আনন্দবাজারের প্রতিবেদন, ঢাকার প্রস্তাব দ্বিধায় দিল্লি। এবং সর্বশেষ জানাবো, বকেয়ার চেয়েও $141 মিলিয়ন বেশি দাবি করছে আদানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আনন্দবাজারের প্রতিবেদন, ঢাকার প্রস্তাব দ্বিধায় দিল্লি। সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের বাড়বাড়ন্ত নিয়ে আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মুখে ঢাকা। ভাবমূর্তি উদ্ধারের লক্ষ্যে এপ্রিলের গোড়ায় ব্যাংককে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি পার্শ্ব বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। আজ সাউথ ব্লকের সংশ্লিষ্ট শীর্ষ কর্তার বক্তব্য, প্রত্যেক দিন গালি দেওয়া হবে, আবার বৈঠকও হবে। দুটি বিষয় কি করে একসঙ্গে চলতে পারে? এখনও পর্যন্ত এই বৈঠক হওয়া খুবই কঠিন বলে মনে হচ্ছে। তবে এখনও 2 সপ্তাহ বাকি, এর মধ্যে অনেক কিছু ঘটতে পারে। এখনই চূড়ান্ত কথা বলা যাচ্ছে না। 20 মার্চ প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, সাউথ ব্লক সূত্রের দাবি, বিষয়টি নিয়ে সরকারের নিজের মধ্যে দ্বিমত রয়েছে। বিদেশ মন্ত্রকের একটা বড় অংশ মনে করছে আলোচনার প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করা হলে সে দেশে ভারত বিরোধিতা আরও বাড়তে পারে কিনা তা আগে খতিয়ে দেখা হোক। সংখ্যালঘুদের ওপর নিপীড়ন কমাতে ইউনূসকে চাপ দেওয়া যেতে পারে এক টেবিলে মুখোমুখি বসে। চীন এবং পাকিস্তান যেভাবে ভারত বিরোধী প্রভাব তৈরি করতে ঢাকাকে ব্যবহার করছে, তাকেও প্রশমিত করা সম্ভব। পাশাপাশি ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থার মনোভাব বাংলাদেশ চাইল বলেই বসে যাওয়ার মতো কোনো কারণ ঘটেনি। তারা ভারতের বিরুদ্ধে বিষোদগার করেছে নিয়মিত। সাউথ ব্লকের দেওয়া নাশকতা এবং সংখ্যালঘুদের প্রতি হিংসার কোনো তথ্যই মানতে চাইছে না। এখনও আলোচনার মতো পরিবেশ তৈরি হয়নি। সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের বাড়বাড়ন্ত নিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির প্রধান তুলসী গ্যাবার্ড দিল্লিতে এসে যে ভাষায় উদ্বেগ প্রকাশ করেছেন, তাতে যথেষ্ট চাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। উপমহাদেশে ভারতকে অস্বস্তিতে ফেলতে পাকিস্তান ও চীনের সঙ্গে দহরম মহরম বাড়াচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। ওয়াকিবহাল মহলের দাবি, যে সরকারের রাশ আসলে মৌলবাদী স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামীর হাতে। তুলসী গ্যাবার্ড কড়া ভাষায় উদ্বেগ প্রকাশের পরে এবার ভাবমূর্তি উদ্ধারে এই সরকারের কিছু পদক্ষেপ করার কথা ভাবছে। কিছু জঙ্গিকে আটক করা এবং ভুয়া মামলায় কারাবন্দী বিপক্ষের কিছু গুরুত্বপূর্ণ নেতাকে ঈদের আগে সরকার জামিনে মুক্তি দিতে পারে বলে খবর ঘুরছে ঢাকায়। তুলসীর বাংলাদেশ নিয়ে সতর্ক বার্তা উচ্চারণের পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস উইং পাল্টা বিবৃতিতে তার একটা জবাব দেয়। ইউনূসের দফতর দাবি করে, সংবাদ মাধ্যমের একাংশের ভুল তথ্যের ভিত্তিতে আমেরিকার গোয়েন্দা প্রধান সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ সরকারকে দোষেছেন। তার মন্তব্যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে ঢাকার বিবৃতিতে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি মিথ্যা প্রমাণ করতে যত শব্দ খরচ করা হয়েছে, সন্ত্রাসের বাড়বাড়ন্ত নিয়ে ততটা হয়নি। আমেরিকার বিদেশ দফতরের সাংবাদিক বৈঠকে মুখপাত্র ট্যামি ব্রুস এদিন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট তাদের উদ্দেশ্য নয়। শ্রীমতী ব্রুস বলেন, আমরা বিশ্বের যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হিংসা ও অত্যাচারের নিন্দা করি এবং বাংলাদেশের সকলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যেসব ব্যবস্থা নিয়েছেন তাকে সাধুবাদ জানাই। এটাই আমরা দেখছি, এটাই আমরা প্রত্যাশা করি এবং এটা চলবে বলে মনে করি। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাংবিধানিক গণতান্ত্রিক ব্যবস্থাকে কবর দিয়ে আফগানিস্তানের তালিবানের ধাঁচে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে সরব হয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির ও কয়েকটি মৌলবাদী সংগঠন। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও পুলিশের সামনেই তারা ঢাকার রাস্তায় নিয়মিত সমাবেশ ও সাংবাদিক বৈঠক করছে। কোথাও কোথাও তাদের কর্মসূচিতে পুলিশি পাহারাও দেখা গিয়েছে। জামায়াতের আমির শফিকুর রহমানও সম্প্রতি স্মরণ করিয়ে দিয়েছেন, তাদেরও আসল উদ্দেশ্য বাংলাদেশে ইসলামী শাসন চালু করা। তুলসী এই বিষয়টি উল্লেখ করে বলছেন, জঙ্গিদের এই খিলাফত প্রতিষ্ঠায় বিষয়টি ভারত, বাংলাদেশ, সিরিয়া, আমেরিকার সহ গোটা বিশ্বের কাছে একটা উদ্বেগের কারণ হয়েছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আপোষহীন। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পাশাপাশি মোদি ইউনূস বৈঠকের প্রস্তাব দিয়েছিল ঢাকা, কিন্তু তা হয়নি। নয়াদিল্লি জানিয়েছিল নিউ ইয়র্কে একই সময়ে গেলেও
মোদির সাধারণ পরিষদে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মোদি গিয়েছিলেন কোয়াডের শীর্ষ বৈঠকে। সেই সফরে ইউনূসের সঙ্গে বৈঠকের সময় বার করা সম্ভব নয়। এরপরে জয়শঙ্কর বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। বিমস্টেকে দ্বিপাক্ষিক বৈঠক হোক বা না হোক, ইউনূস মঙ্গলবার বলেছেন, কক্সবাজারে প্রস্তাবিত একটি বন্দর হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলেও পণ্য পাঠানো হবে। এতদিন উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুঙ্কার দিয়েছে তার কিছু উপদেষ্টা ও অনুগত ছাত্রনেতা। এই প্রথম সদর্থক কথা বললেন ইউনূস। তার প্রেস সচিব শফিকুল আলম এদিন নিয়মিত সাংবাদিক বৈঠকে বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো চলছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এই 7 মাসে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে, কিন্তু আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। শফিকুল অবশ্য 26 মার্চ ইউনূসের চীন সফরের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়েই ভারতের বিষয়টি তোলেন। বকেয়ার চেয়েও $141 মিলিয়ন বেশি দাবি করছে আদানি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডের বিদ্যুৎ বিল বকেয়া থাকার দাবির বিরোধিতা করেছে। সংস্থাটি বলছে, আদানির কয়লা মূল্য নির্ধারণের পদ্ধতির কারণে $141 মিলিয়ন অতিরিক্ত চার্জ করা হয়েছে। আদানির দাবি, পিডিবির কাছে তাদের $771 মিলিয়ন পাওনা আছে। তবে পিডিবির হিসাব অনুযায়ী প্রকৃত পাওনা প্রায় $630 মিলিয়ন। বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ বলেন, আমরা আদানির মূল্য নির্ধারণের পদ্ধতির সঙ্গে একমত নই। আমরা যা ন্যায্য মনে করি সেই অনুযায়ী অর্থ পরিশোধ করছি। পিডিবি জানুয়ারিতে আদানিকে 2 বার চিঠি দিয়ে অতিরিক্ত চার্জের ব্যাখ্যা চেয়েছে এবং বিলম্ব পরিশোধের ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ডলার সংকটের কারণে 2024 সালের অক্টোবরে আদানির বকেয়া পাওনা $840 মিলিয়ন পৌঁছায়। এক পর্যায়ে আদানি 7 নভেম্বরের মধ্যে পাওনা পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এদিকে গত অক্টোবরে বাংলাদেশের সামগ্রিক বিদ্যুৎ ও জ্বালানি খাতে ঋণের পরিমাণ 50,000 কোটি টাকায় পৌঁছায়, যার মধ্যে 45,500 কোটি টাকা বিদ্যুৎ খাতের। গত 6 মাসে পিডিবি আদানিকে প্রায় $400 মিলিয়ন পরিশোধ করেছে এবং বর্তমানে প্রতি মাসে $80 থেকে $85 মিলিয়ন পরিশোধ করছে। গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিমাণ $100 মিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। গরমের কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে আদানি। গত সপ্তাহে তারা প্রতিদিন 1450 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে, যা 18 মার্চ পর্যন্ত সর্বোচ্চ 1511 মেগাওয়াটে পৌঁছায়। গত সপ্তাহে তারা প্রতিদিন 1450 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে, যা 18 মার্চ সর্বোচ্চ 1511 মেগাওয়াটে পৌঁছায়। পিডিবি দাবি করেছে, আদানি চুক্তি অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনে কয়লার দাম নির্ধারণ করছে না। চুক্তিতে বলা হয়েছে, কয়লার মূল্য নির্ধারণে 2টি সূচক, অস্ট্রেলিয়ান নিউক্যাসল এবং ইন্দোনেশিয়ান কয়লার সূচক ব্যবহার করতে হবে। তবে আদানি ICI-1 এর পরিবর্তে অতিরিক্ত 2টি সূচক ব্যবহার করছে, যা ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আরেকটি বিতর্কের বিষয় হলো কয়লার দামে ছাড়। 2023 সালে আদানি এই ছাড় প্রয়োগ করলেও 2024 সালের মাঝামাঝি সময়ে তা বন্ধ করে দেয়। আদানির এক কর্মকর্তা বলেন, আমাদের পাওনা পরিশোধের পরিবর্তে পিডিবি ছাড় দাবি করছে। প্রথমে তারা বকেয়া পরিশোধ করুক, তারপর আমরা ছাড় নিয়ে আলোচনা করতে পারি। পিডিবি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, ঈদুল ফিতরের পর আদানির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে আদানিকে কয়লার মূল্য নির্ধারণ নিয়ে 2টি চিঠি পাঠিয়েছি, তবে তাদের প্রতিক্রিয়া সন্তোষজনক নয়। একটি সরকারি পর্যালোচনা কমিটি বলছে, আদানির মূল্য নির্ধারণের পদ্ধতি বিদ্যুৎ খরচ বাড়িয়ে দিচ্ছে। এছাড়া আদানি প্রতি মাসে বিলম্বে পরিশোধের জন্য 2% ফি নির্ধারণ করেছে, যা বার্ষিক গড়ে 27% পৌঁছায়। 2017 সালের এপ্রিলে হওয়া চুক্তির আওতায় আদানি ইতোমধ্যে পিডিবির কাছ থেকে $50 মিলিয়ন বিলম্ব ফি আদায় করেছে। 1600 মেগাওয়াট ক্ষমতার গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সাশ্রয়ী দামে পেতে পিডিবিকে আদানির সঙ্গে কয়লার মূল্য কমানোর বিষয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছে সরকারি পর্যালোচনা কমিটি। 2023 সালে আদানি বাংলাদেশকে আশ্বস্ত করেছিল যে তাদের বিদ্যুতের দাম অন্যান্য কেন্দ্রের তুলনায় কম হবে। তবে 2023-24 অর্থ বছরে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ ছিল 11.83 টাকা, যেখানে আদানি বিদ্যুতের মূল্য ছিল 14.87 টাকা।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।